নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৭৮তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবেসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম বিদিশাকে আনতে ইনস্টিটিউটে যায়। সেখানে বিদিশার মায়ের ফোন আসে। তার মা তাকে তাড়াতাড়ি নার্সিংহোমে আসতে বলে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। কিছুক্ষণের মধ্যে বাইক এসে দাঁড়ালো আনন্দলোক নার্সিংহোমে। বিদিশা নেমেই বলল, তুমি পার্কিং করো, আমি ভেতরে খোঁজ নিচ্ছি। সোহম সম্মতি জানিয়ে বাইক পার্কিং করে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে সোহম বিদিশাকে খোঁজাখুঁজি করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই যে কোথায় চলে গেল বুঝতে বুঝতে একটা পরিচিত মুখ দেখে দাঁড়িয়ে গেল। কয়েক সেকেন্ড সময় নিল যে ওনাকে কোথাও যেন দেখেছে বলে মনে হচ্ছে। মনে পড়ল গতকাল বিদিশাদের বাড়িতেই যখন গেছিল তখন উনি আর ওনার ছেলেই তো দরজার সামনে দাঁড়িয়েছিলেন। অদ্ভুত রকম বিধ্বস্ত লাগছে ওনাকে। কাছে গিয়ে দাঁড়াতেই রঞ্জুবাবু একটু ইতস্তত করতে লাগলেন। সোহম যে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি তো কালকে ছিলেন বিদিশাদের বাড়িতে, তাই না? রঞ্জুবাবুর অস্বস্তি আরও কেন যেন বেড়ে যায়। কথা বলবে কি বলবে না ভাবতে থাকেন। সোহম আবার জিজ্ঞাসা করে, আমি বিদিশাকে খুঁজছি, কোন দিকে গেল বলতে পারবেন? আর কি হয়েছে কার? শেষের উত্তর শুনে কেমন যেন চমকে উঠলেন তিনি, কিন্তু এর উত্তর নিয়ে উচ্চবাচ্য কোনো কিছুই করলেন না তিনি। শুধু দায়সারাভাবে বললেন, রিসেপশন থেকে বাঁ দিকে গিয়ে ডান দিকে যাবেন, তাহলেই পেয়ে যাবেন। উত্তরটা দিয়েই মুখটা এমন করলেন যে অন্য প্রশ্নের উত্তর শোনার আর আগ্রহ সোহমের হলো না। দ্রুত পায়ে রঞ্জুবাবুর বলা রাস্তা দিয়ে যেতেই কানে এলো বিদিশার গলার আওয়াজ। বাবা বাবা বলে ডাকছে। ঘটনাস্থলে যেতেই দেখলো একটি স্ট্রেচারে কাউকে শোয়ানো, নিচের পাড় চাদর দিয়ে ঢাকা। বিদিশা তার কাছে গিয়ে ডাকছে, বাবা বাবা, কথা বলো। অরুণা দেবী পাশে রাখা একটা চেয়ারে বসে আছেন, দেয়ালে মাথা রেখে। সোহম ঢোকার সাথে সাথেই রঞ্জুবাবুর ছেলে আস্ত্রী ঢুকলেন। রঞ্জুবাবুর স্ত্রী অরুণা দেবীকে দেখেই কাছে গিয়ে আস্তে করে ডাক দিলেন, দিদি, আপনি ঠিক আছেন তো? কথাগুলো বলা মাত্রই পুরো দৃশ্য যেন বদলে গেল। অরুণা দেবী চিৎকার মেরে রঞ্জুবাবুর স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। মায়ের চিৎকারে বিদিশার হুঁশ এলো, তার বাবা আর নেই। বিদিশা বাবা বলে চিৎকার করে উঠল। মুহূর্তে একটা নিস্তব্ধ পরিবেশ শোক কান্নায় হুলুস থুলুস বাঁধিয়ে দিল। সোহম হতভম্ব হয়ে তখনও দাঁড়িয়ে আছে। বর্তমানে পরিস্থিতি কিছুতেই মাথায় ঢুকছে না। যে মানুষটা হাসি মুখে পিঠ থাবড়ে বিদিশার কাছে পাঠালো, সেই মানুষটা কি করে নেই হতে পারে কয়েক মুহূর্তের মধ্যেই? নাকি অন্য কোনো ব্যাপার? মুহূর্তের মধ্যেই অরুণা দেবীকে যেন ধরে রাখা যায় না। রঞ্জুবাবুর ছেলে গিয়ে জাপটে ধরল বিদিশাকে। বিদিশার সাথে যেন পেরে ওঠা মুশকিল হয়ে গেল হঠাৎ করেই। সোহমের মাথা কাজ করছে না, কি হলো এমন হঠাৎ করে? সোহমের বুকের ভেতর কেমন যেন লাফাচ্ছে, মনে হচ্ছে শ্বাস নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। পা দুটো যেন চলতে চাইছে না।
ভীষণভাবে কাঁপা শুরু করে দিয়েছে। মনটা যেন হাহাকার করে উঠল সোহমের। কেন? কোনো ভালোবাসার মানুষ থাকবে না ওর কাছে? সোহমের চোখ ঝাপসা হয়ে আসছে। যে মানুষটা শুয়ে আছে সে কি সত্যি সত্যিই নেই? একটা জলজ্যান্ত মানুষ কিভাবে চলে যায়? সন্দিগ্ধ হয়ে ধীর পায়ে কাছে যেতে গেল। বেডে যে শুয়ে আছে সে আসলে কে? সোহম ২ পা সামনে যেতেই বাজ পাখির মতো চেয়ার ছেড়ে উঠে এলেন অরুণাদেবী। সোহমের রাস্তা আগলে সোহমকে এলোপাথারি থাপ্পড় মারতে শুরু করে আর বলতে থাকে, খবরদার যাবি না তুই ওর কাছে, খবরদার। অরুণাদেবীর কথা শুনে ভয়ে সোহম ২ পা পিছিয়ে যায়। অরুণাদেবী সোহমের কলার ধরে বললেন, মারতে এসেছিলি মানুষটাকে, মেরে শান্তি পাসনি? কি দেখতে এসেছিস? মরল কি না? সোহমের কলার ধরে টেনে হিঁচড়ে অপূর্বর কাছে নিয়ে গিয়ে বললেন, দেখ, দেখ মরেছে কিনা। খুশি? খুশি এবার তুই? নিয়েছিস বদলা মায়ের মৃত্যুর। শান্তি পেয়েছে তোর কলিজা। বলতে বলতে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সোহমকে। সোহমের শরীরে যেন কোনো শক্তি নেই, মুখে কোনো ভাষা নেই, মাথায় কোনো বুদ্ধি নেই। জড়বস্তুর মতো দেয়ালে পিঠ থেকে বোধ বুদ্ধি শূন্যের মতো দাঁড়িয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না সোহম। অরুণাদেবী সোহমকে অভিশপ্ত করতে লাগলেন। বললেন, অভিশপ্ত, তুই অভিশপ্ত। নিজের বুক চাপড়ে হাহাকার করে যাচ্ছেন। বিদিশা বাবার শোকে হুঁশে না থাকলেও মায়ের বলা সোহমের সম্বন্ধে কথাগুলো কান যেন চিড়ে গেল। কান্না থেমে গেল বিদিশার। ধীর পায়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। সোজা দৃষ্টিতে তাকিয়ে দেখল সোহম কেমন ভাবে ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। চোখে ওর ভয় আতঙ্ক গ্রাস করে নিয়েছে। মুখ যেন বোবা। বিদিশা মাকে বলল, কি হয়েছে মা? ওকে কেন দোষারোপ করছো? বিদিশার কথা যেন খড়ের গাদায় আগুন ধরিয়ে দিল। চিৎকার করে আঙুল দেখিয়ে সোহমকে বলল, ওকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, আজ সকালবেলা কি কথা বলতে এসেছিল তোর বাবার সাথে? দুজনে মিলে কি এমন কথা ছিল যে আমাকেও থাকতে দিল না বাড়িতে? জিজ্ঞেস কর, কি উত্তর দেয় ও? বিদিশার নজর সোজা সোহমের চোখে। সোহমের বিনা প্রতিবাদে চুপ করে থাকা বিদিশার বুকে সন্দেহের প্রলেপ দেয়। বিদিশার মনে মায়ের কথাগুলো বন্যার জলের মতো নদীতে নিয়ে ভাসিয়ে দিল। বিশ্বাস নির্ভরতা যেন সেই জলে মুহূর্তের মধ্যে ভেসে চলে গেল। ধুকতে ধুকতে টলতে টলতে সোহমের কাছে আসে বিদিশা। যা সাজানো ছিল, যা সুন্দর ছিল, যা আদরে ছিল, যা বিশ্বাসে ছিল, সব যেন ধোঁয়াশা হয়ে যেতে লাগলো। মুহূর্তের জন্য কেমন যেন বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়। শক্ত হতে থাকে মায়ের হাহাকারে ভরা কথাগুলো। সোহমের কাছে এসে সোহমের কলারটা ধরে স্থির দৃষ্টিতে সোহমের দিকে তাকিয়ে বলে, মা যা বলেছে তা কি সব সত্যি? তুমি কি গেছিলে বাবার সাথে দেখা করতে? সোহম আজ যেন কিছু বলতেই পারছে না। বিদিশার চোখের ভাষা সোহমের দুনিয়া ভেঙে চুরমার করে দিচ্ছে। সোহমের চোয়াল শক্ত হয়ে আসে। এই বিশ্বাস ওর প্রতি, এই ভালোবাসা, যা দু এক কথায় ভাঙতে সময় নিল না। জীবনের স্তরে স্তরে সবাই ঠেলে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। একা সর্বহারা, একটাই আশ্রয়,
সেটাও ভঙ্গুর। সোহমের বিদিশার চোখের অবিশ্বাসের ভাষা পড়তে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে কোথাও। সত্যি যে একা, সে যতই অন্য দলে গিয়ে মিশুক না কেন, দিন শেষে সে একাই। একটা হাত যেটা শক্ত করে ধরা ছিল, কেমন যেন পিছলে চলে যাচ্ছে। সোহম চেষ্টা করেও ধরতে পারছে না। সোহমের বুকে শূন্যতা হাহাকার করে ওঠে। বিদিশার এই অবিশ্বাস নিয়ে কি করে বাঁচবে? বিদিশা সোহমের উত্তর না পেয়ে জামার কলারটা ধরে আবার ঝাঁকাতে শুরু করেছে। বলতে শুরু করছে, উত্তর দাও সোহম, উত্তর দাও। কেন এমন করলে? বলো কিছু। জিজ্ঞাসার সাথে বিদিশার চিন্তা যেন স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বাস প্রখর হয়ে ওঠে। এই ক্যাচ যেন সোহমেরই। সোহমের দু চোখ বেয়ে শুধু নীরবে জলের ধারা বয়ে চলেছে। আজ সোহমে যেন আর কোনো উত্তর দেওয়ার ইচ্ছেই নেই। যে অবিশ্বাস, ঘৃণা, বিতিশার দুই চোখ মুখে সোহমের যেন কোনো কিছুই আর জবাব দেওয়ার বা উত্তর দিতে ইচ্ছেই করছে না। সোহম শক্ত পাথরের মতো দাঁড়িয়ে থাকলো, বিদিশার চোখের দিকে তাকিয়ে। চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে। বিদিশার আওয়াজ যেন অস্পষ্ট হয়ে আসে। তবুও সোহমের কলার ঝাঁকাতে ঝাঁকাতে অস্পষ্ট স্বরেই বলে, বলো আমাকে, বলো। বলতে বলতে জ্ঞান হারায়। আর জ্ঞান হারাতে কোত্থেকে অজিত এসে বিদিশাকে যেন জাপটে ধরে। অজিতকে দেখা মাত্রই সোহম যেন চমকে উঠল। সর্বহারা, বোধ বুদ্ধি শূন্য সোহম পাথরের মতো দাঁড়িয়েই থাকলো। বিদিশা অজ্ঞান হতেই আবার চেঁচামেচি শুরু হয়ে যায়। অজিতের চিৎকার ওঠে ডাক্তার, নার্স বলে। সে এক হুলুস হুলুস কাণ্ড বাঁধিয়ে দেয়। সোহম শুধু বোকার মতো তাকিয়ে দেখতেই থাকে। অজিত বিদিশাকে আগলে ধরতে অরুণা দেবী ছুটে আসেন সোহমের দিকে। সোহমের জামা টেনে হিঁচড়ে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়ে বলতে থাকেন, আর যদি দেখেছি তোর অপয়া মুখটা। নিজের মা যেমন অপয়া ছিল, তুইও তেমন অপয়া। মা মরেছে, তুইও গিয়ে মর। আর আমাদের একটু শান্তি দে। নিজের মাকে তো খেয়েছিস, শেষে আমার সংসারটাও শেষ করে দিলি। আর যদি কোনোদিন তুই বিদিশার আশেপাশেও দেখেছি, বিদিশাকে যদি একটুও ভালোবেসে থাকিস, তোর এই অপয়া মুখ আর যেন দেখাবি না। বেরিয়ে যা এই মুহূর্তে, এক্ষুনি বেরিয়ে যা। অরুণা দেবীর কথাগুলো সোহমের পিঠে ছুরির মতো আঘাত করে বসল। চোখে দেখা যায় না, তবুও রক্তাক্ত হলো সোহম। আশ্চর্য হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণা দেবীর দিকে। এত বড় কথা, মৃত মাকে নিয়ে। সে যে কত কষ্টে সংসার ছেড়েছে, তার খোঁজ কি কেউ নিয়েছে? অরুণা দেবী সোহমের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। মুখ খুলল সোহম। অরুণা দেবীর দিকে তাকিয়ে বলল, কাকিমা, আর কেউ জানুক না জানুক, আপনি ছিলেন আজ বাড়িতে। সত্যি করে বলুন তো, আপনি কি নিজে বিশ্বাস করতে পারছেন এই কাজটা আমি করেছি? না আমার ঘাড়ে দোষ দিয়ে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, নিজের যুক্তি জোরালো করতে আমার মৃত মাকে টেনে আনছেন। ওনাকে এর মধ্যে না টানলেই ভালো করতেন। কাকু আমাকে বললেন, আপনার মন নাকি খুব সুন্দর, মায়ের রূপের থেকেও বেশি সুন্দর। কিন্তু কাকিমা জানেন তো, কিছু কিছু মন অনুভবেই সুন্দর, কিন্তু আদতে নয়। আমি আর আসবো না এই অপয়া মুখ দেখাতে। যদি আপনার বিদিশাকে রাখতে পারেন,
রাখবেন। আর আমি যদি সত্যি হই, কোনো ঈশ্বরের ক্ষমতা নেই বিদিশা আর আমাকে আলাদা করা। বলতে বলতে সোহম বাইরের দিকে যাবার জন্য পা বাড়ালো। মনে একরাশ হাহাকার আর ক্ষোভ। সত্যি অপয়া সে নিজে, নইলে কি কপাল হাত এভাবে শূন্য থাকে? ধীর পায়ে বেরোতে থাকে সোহম। এমন সময় পিঠে কেউ হাত রাখে। সোহমের পা আর এগোয় না। অজিত এসে সামনে দাঁড়ায়। হাসি মুখে বিদিশার আংটিটা সোহমের বুক পকেটে দিয়ে বলে, টাটা বাবু। আর কিন্তু দেখা হচ্ছে না। তবে মনে রাখবে, সব মার দেখা যায় না। তোমার মারগুলো শরীরে দাগ কেটে গিয়েছিল, কিন্তু দেখো আমার মারগুলো এমনভাবে দাগ কাটলো সারা জীবন থাকবে, তবু কাউকেই দেখাতে পারবে না। আর হ্যাঁ, তোমার ওই ইনস্টিটিউটের স্যার, কি যেন, সৌম্য, কি যেন তারপর, আরে যাই থাক না কেন, ওকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ দিও। ছবিগুলো ও না পাঠালে কি করে কাকুকে বোঝাতাম বলো তো? তোমাদের রাসলীলার গল্প তো বিশ্বাসই করছিল না, আর করলো বলেই তো রাস্তা কেমন একদম পরিষ্কার। অজিতের কথা মুহূর্তেই সোহমের কাছে জলের মতো পরিষ্কার হয়ে উঠল। কথাটা শোনা মাত্রই অজিতকে ওয়ালের মধ্যে চেপে ধরে গলাটা চিপে ধরল। যে যেখানেই ছিল সবাই রে রে করে দৌড়ে এলো ছাড়াতে। অজিত হাঁসফাঁস করতে থাকে। নেয়ে ঘেমে শেষ, মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছে। ছাড়ানোই যাচ্ছে না সোহমকে। শেষে সিকিউরিটি এসে সোহমকে টেনে হিঁচড়ে ছাড়িয়ে নিয়ে যেতে থাকে, বাইরে বের করে দেয়। সোহম চিৎকার করে বলে, বিদিশা আমার ছিল, আছে, থাকবে, যা করার করে নিস। সোহমকে টানতে টানতে নিয়ে যায় সিকিউরিটি। অজিত আতঙ্কগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।